পাতাল রেলের জন্য পরিষেবা লাইনের কাজে সীমাহীন ভোগান্তি, স্টেশন নির্মাণের আগে বিকল্প রাস্তার আশ্বাস। কষ্টের শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। এরকমই লাগতো 40-45 মিনিটের মধ্যে, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে। বিএসএফের সহিংস আচরণে অস্থির সীমান্ত, অভিযোগ স্থানীয়দের। চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা। রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। খুব দ্রুততার সাথে যেন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। ট্রাম্পের শপথ ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি। অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি, থাকবেন না চীনের প্রেসিডেন্ট। স্বাগত। এখন সকালে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। ঢাকার প্রথম পাতাল রেলের স্টেশন নির্মাণের আগে পরিষেবা লাইন প্রতিস্থাপন করতে গিয়ে প্রগতি সরণির নন্দা বসুন্ধরা গেট কুড়িল এলাকায় চলাচলকারী মানুষের দুর্ভোগ ঘটেছে চরমে। প্রকল্প পরিচালক বলছেন, শিগগিরই ভোগান্তি শেষ করে স্টেশন নির্মাণের সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবা দেয়া যাবে 2030 সাল নাগাদ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতি শহরের জন্য বেশি কার্যকর হতে পারে মনোরেলের মতো হালকা গণপরিবহন। বিস্তারিত থাকছে গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। প্রগতি সরণির এই যানজট পুরনো, তবে সম্প্রতি তার রূপ নিয়েছে অসহনীয় দুর্ভোগে, যার অন্যতম কারণ দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। স্টেশন নির্মাণের জন্য পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলছে রাস্তার দুপাশ দিয়ে। পূর্বাচল আর এয়ারপোর্ট এই দুদিক থেকে আসা পাতাল আর এলিভেটেড অংশ যেখানে মিলিত হবে, সেই ট্রানজেকশন পয়েন্ট হয়ে নদ্দা নতুন বাজার অংশের স্টেশন পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ এখনও চলমান। আর এ কারণেই বসুন্ধরা গেটের দুই প্রান্ত কুড়িল আর নদ্দার দিক থেকে আসা যানবাহনগুলোর জট লেগেই থাকে। প্রতিদিনই আমাদের এই জ্যাম, কষ্টের শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। অন্য সময় আসলে এরকমই লাগতো 40-45 মিনিটের মধ্যে, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এমআরটি লাইন 1-এর প্রকল্প পরিচালক বলছেন, CP5 প্যাকেজের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলতি মাসেই শেষ হবে। কিন্তু ভোগান্তি কি শেষ হবে? কারণ ওপেন কাট পদ্ধতিতে স্টেশন নির্মাণ শুরু হলে সাময়িকভাবে বন্ধ হতে পারে সড়ক। যে নতুন বাজার থেকে নর্দা হয়ে যেটা ট্রানজিশন পয়েন্ট মানে জোয়ার সারা পর্যন্ত, এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে আর কি, লাগে। এয়ারপোর্ট থেকে নদ্দা পর্যন্ত এমআরটি লাইন 1-এর মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ শেষ হলেই শুরু হবে নতুন বাজার বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যে কটি স্টেশন রয়েছে তার মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ। একই সাথে যখন ওপেন কাট পদ্ধতিতে এই স্টেশনগুলোর কাজ শুরু হবে, তখন প্রগতি সরণি দিয়ে চলাচলকারী মানুষের জনদুর্ভোগের মাত্রা যে আরও বহুগুণে বেড়ে যাবে তা বলাই যায়। প্রগতি সরণি রোডটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই অর্থে, যদিও 6 লেনের, কিন্তু তার আশেপাশে ভূমি ব্যবহারের ঘনত্ব যেই পরিমাণে, ডেফিনেটলি এখানে অনেক যানজট হবে। এমআরটি লাইন 1-এর প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রুটে থাকবে 12টি স্টেশন, আর প্রায় 11.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড পূর্বাচল রুটে একটি ভূগর্ভস্থ সহ থাকবে 9টি স্টেশন। টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটির 10 থেকে 12 মিটার নিচে চলবে খনন কাজ। তবে গুরুত্বপূর্ণ, এই টিবিএম এখনও কেনা হয়নি। তাই প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল, কতদূর এগোলো সেই প্রক্রিয়া, আর যাত্রী সেবাই বা শুরু হতে পারে কবে থেকে। বর্তমানে নেগোসিয়েশন চলমান অবস্থা আছে,
হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আমরা এটার সিদ্ধান্ত হয়ে যাবে। তো এখানে সময় মোটামুটি ডিজাইনার ম্যানুফ্যাকচার 1 বছর সময় লাগার কথা। সত্যি কথা বলতে কি আন্ডারগ্রাউন্ড প্যাকেজগুলির মেয়াদ 5 ইয়ার্স, সেই হিসাব করেন আছে আজকের জানুয়ারি 2025, এর সাথে 60 মাস যোগ করেন। স্বয়ংক্রিয় মেট্রো রেলের পরিচালনা কিংবা রক্ষণাবেক্ষণের জন্য অগ্রগতির আওতায় ছিল ডিপো তৈরির কাজ। প্রায় 90 একর জায়গায় উঁচু নিচু অংশ বালি দিয়ে ভরাট করে কাজের অগ্রগতি প্রায় 90%। এখন বালুর স্তর শক্ত করার সাথে চলছে রোলার আর গ্রেডার দিয়ে সমান করার কাজ। চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আগামী আগস্টের আগেই যাতে CP02 কন্ট্রাক্ট প্যাকেজের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রায় 100 খানেক ড্রাম ট্রাক, এক্সকাভেটর, রোলার আর গ্রেডার দিয়ে প্রায় 650 দিনের কর্মযজ্ঞ শেষে পিতলগঞ্জের MRT লাইন 1-এর এই ডিপোর সামগ্রিক অগ্রগতি দৃশ্যমান। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে আগস্টে সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও CP1 প্যাকেজের কাজ তার আগেই শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে। আর তারপরেই শুরু হবে এই ডিপোর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের কাজ। পিতলগঞ্জের MRT লাইন 1 ডিপো থেকে গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বিগত আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আর বিএসএফের সহিংস আচরণে অস্থির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন সীমান্তে চোরাচালান বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ, এছাড়া অস্থিরতা বন্ধে গ্রামবাসীকে সচেতন করার তাগিদ তাদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। ভারতের সাথে এই উপজেলার 85 কিলোমিটারের সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে প্রায় 77 কিলোমিটার। শুধু শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপির মাঝে 1200 গজ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, যদিও সীমান্ত আইন ভেঙে সেখানে বেড়া দিতে চায় ভারত। গেল 8 জানুয়ারি বিজিবির প্রতিরোধে এই কাজে ব্যর্থ হয় ভারতের সীমান্ত বাহিনী। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এমন পরিস্থিতি। নিয়ম রক্ষা না করেই সীমান্তে মাটি ফেলে উঁচু মাটির প্রাচীর করেছে বিএসএফ, যেখানে কাঁটাতারের বেড়া দিতে চায় তারা, যা বাংলাদেশি কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ। 50 গাছ, কোন জায়গায় 20 গাছ ছেড়ে ছেড়ে মনে করে এই হাসিনার আমলে মনে করে মাটি তুলে লেহে যে এখন এই আমলে এখন বেড়া দিবার যুদ্ধ রেলে। আমাদের এখানে একটা কৃষক যাবে, আমার কৃষককে একটা গলি করে দিলে তা মেরে দিল, দিলে চলে গেল তার বেড়ার গোড়ায়। আমরা তো এটা হইতে দেব না। এই আগ্রাসী মনোভাব ইন্ডিয়ার, এটা তাদের অন্তর্নিহিত একটা বিষয়। বর্তমানে জনগণ নিয়ে বিজেপি এবং জনপ্রতিনিধি একসঙ্গে যদি জনগণের মাঝে বারবার মিটিংয়ে সভা সমিতি করে মানুষকে সচেতন করে, তাহলে এই পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হবে না। বিজিবি অধিনায়ক বলছে সীমান্তে চলাচলে সচেতনতা বাড়াতে মাইকিং ও সমাবেশে সকলকে সচেতন করা হচ্ছে। তবে অস্থিরতা রুখতে সম্মিলিতভাবে শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। ফসলের ক্ষতি কেউ না করে, কারণ হচ্ছে একটা বছরে একটা সিজনের ফসল, এটা যদি উৎসুক জনতা এই এলাকা ফসলের ক্ষতি হয় কৃষকের, তো সেই জন্য স্থানীয় মেম্বার ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন, তারাও জনগণের সাথে একসাথে মিলে কাজ করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই সীমান্তের পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এবং এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা সামনে আরও কন্টিনিউ করতে চাই। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 2 বিওপিতে ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি হয় গ্রামবাসীরা। দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী একটি গ্রামে, যেখান থেকে 150 গজ দূরে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়া, আর মাঝের যে অংশ তা কৃষকের ফসলি জমি। তাই নানা কাজে কৃষক এবং গ্রামবাসীদের যেতে হচ্ছে সেখানে। তাই সকল মহলের বক্তব্য, গ্রামবাসী এবং কৃষকের আন্তর্জাতিক সীমানা সম্পর্কে সচেতন হওয়া অনেক বেশি জরুরি। তাহলেই কমানো যাবে সীমান্তর এমন নানা ধরনের সংঘাত আর অস্থিরতা। রাকিবুল হাসান, এখন, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের মতে নির্বাচনের জন্য এখনই উপযুক্ত সময়। নির্বাচনের আয়োজন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে
উপাচার্য বলছেন, দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর এ সংক্রান্ত কার্যক্রম ও সরকারের নির্দেশনা অনুসারে নেওয়া হবে নির্বাচনের সিদ্ধান্ত। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রতিষ্ঠার পর থেকে ছাত্র সংসদ গঠিত না হলেও দাবি উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের। শিক্ষার্থীরা বলছেন, গণতন্ত্র চর্চা, নেতৃত্ব তৈরি ও দাবি দেওয়া আদায়ে সংসদ নির্বাচনের এখনই সময়। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা কি করা উচিত না করা উচিত এই কথাগুলো তারা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। ছাত্র সংসদ নির্বাচনটা হয় বা ছাত্র সংসদ আসে, সেক্ষেত্রে এই অধিকারগুলো নিয়ে কথা বলার মতো একজন স্পেসিফিক একজন পার্সন থাকে। খুব দ্রুততার সাথে যেন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা দ্রুত এটা ব্যবস্থা করে দেয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত প্রত্যাহার ও রাজনৈতিক কার্যক্রম চালুর দাবি ছাত্র নেতৃবৃন্দের। ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আগে অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ওপেন করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এখানে যে রাজনীতির চর্চাটা করে এটার মাধ্যমে সে পরবর্তীতে দেখা যায় দেশের রাজনীতিতে বড় সেক্টরে সে তার কন্ট্রিবিউশন রাখতে পারে। অতএব এই জায়গা থেকে আমরা ছাত্র শিবির প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনটা চালু করা হোক। শিক্ষার্থীদের নানা প্রয়োজনে কাজ করে ছাত্র সংসদ। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নানা সংকট ও সমস্যায় সমাধানের চেষ্টা করা হয়। এতে নেতৃত্বের বিকাশ ঘটে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও ছাত্র সংসদের গুরুত্ব রয়েছে অপরিসীম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো আরও আগে থেকেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে দাবি জানিয়ে আসছে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ সকল ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অনেকবার জানানো হয়েছে এবং আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান করছি। নির্বাচনের মধ্য দিয়ে যদি তাদের কথা বলার মতো একটা মুখ তারা তৈরি করতে পারে, তাদের মধ্য থেকে যদি যোগ্য নেতৃত্ব তারা নির্বাচন করতে পারে, তাহলে এই সমস্ত হজবরলা যে কন্ডিশনটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান হয়ে যাবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, চাইলে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সংসদ নির্বাচনের প্রস্তুতি বা আয়োজন করতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারের নির্দেশনা অনুসারে নেওয়া হবে ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত। ছাত্রদের দাবির প্রেক্ষিতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে যদি ছাত্ররা তাদের ধারণা থেকে সরে আসতে চায়, সেটাও ছাত্রদের মাধ্যমে আসতে হবে এবং এ ব্যাপারেও আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ভিন্ন ধরনের ব্যত্যয় করে আমরা কিছু করব না, আবার একই রকমভাবে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। বরিশালে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয় 2012 সালের 24 জানুয়ারি। প্রতিষ্ঠার 13 বছরেও এখানে গঠিত হয়নি ছাত্র সংসদ। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা 9,500। 6টি অনুষদে বিভাগ আছে 25টি। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়েও সরগরম বিশ্ব রাজনীতি। চীনের শি জিনপিং আমন্ত্রণ পেলেও তালিকায় নাম নেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমন খবরে ছেয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যম, যদিও এ নিয়ে মুখ খোলেনি ভারতের পররাষ্ট্র দপ্তর। তবে শপথ অনুষ্ঠানে যারা আমন্ত্রণ পাননি সেই তালিকায় শীর্ষে আছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান। বিস্তারিত থাকবে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রনায়কই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হতে চান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের এই আত্মবিশ্বাসের কিছুটা ঝলক দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি, এ নিয়েই চলছে নানা আলোচনা।
আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন 78 বছর বয়সী এই রাজনীতিবিদ। 1 মাস আগে থেকে চলছে আমন্ত্রণ পাঠানোর পর্ব। সে তালিকায় ইটালি বা আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানদের অগ্রাধিকার দেয়া হলেও কোনো কোনো গণমাধ্যমের দাবি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও গার্ডিয়ানের তথ্য বলছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলা হচ্ছে কোনো দেশের রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ না পেলে সে দেশের প্রতিনিধি আমন্ত্রণ রক্ষা করবেন এমনটা স্বাভাবিক নয়। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি। ফলে নরেন্দ্র মোদী ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এ নিয়ে সঙ্গত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যমও। বরং শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়ালও বিষয়টি এড়িয়ে যান। তবে 2017 সালের প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিতে এসেছে অপ্রত্যাশিত পালাবদল। তাই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকার গুরুত্ব অস্বীকার করছেন না বিশ্লেষকরা। চীন বিরোধী শুল্ক নীতির হুঁশিয়ারি দিয়েও প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানাতে ভোলেনি রিপাবলিকান শিবির। তবে শি জানিয়েছেন তার বদলে ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং অংশ নেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রিতদের তালিকায় শুরুতেই জায়গা পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ও ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। যদিও ব্যস্ততা থাকায় অনুষ্ঠানে থাকতে পারবেন না রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠতম মিত্র হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান। আর শপথ গ্রহণের 1 মাস আগেই ট্রাম্পের আমন্ত্রণ রক্ষার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জো মেলোনি। অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা আছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়োয়াওয়ের। আমন্ত্রণ জানানো হয়েছে এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বকুলে এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াকেও। যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন রিফর্ম পার্টির নেতা, ইউরোপের কয়েকজন আইন প্রণেতা সহ জার্মানি থেকে আমন্ত্রণ পেয়েছেন অল্টারনেটিভ পার্টির চ্যান্সেলর প্রার্থী এলিস উইডল। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া মার্কিন মুলুকের আরও 3 সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও থাকবেন এই আয়োজনে। এদিকে ধারণা করা হচ্ছে ট্রাম্প 2.0 এর যাত্রা শুরুর দিনে বর্ষিয়ান এই নেতার পাশে থাকবেন বিশ্বনন্দিত টেক বিলিয়নিয়ার ও ধনকুবেররা। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক ও মেটার মার্ক জাকারবার্গকে দেখা যাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়া রিপাবলিকান অর্থদাতাদের পাশাপাশি কট্টরপন্থী বেশ কয়েকজন রাজনীতিবিদও থাকবেন এই আয়োজনে। তবে পলিটিকোর তথ্য বলছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। যদিও ওয়াশিংটনে ইউরোপীয় ইউনিয়নের দূত জোতিভা নেলিউপসিয়েনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আমন্ত্রণ জানানো হয়নি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে 3 বারের প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লাপেনকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আবাসন ব্যবসায়ী থেকে রিয়েলিটি শো তারকা, তারপর রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা নিয়ে বাঘা নেতাদের হারিয়ে হলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান। দ্বিতীয়বারও হোয়াইট হাউসের ফিরছেন বহু বিতর্ক সঙ্গে নিয়ে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস সফরের সঙ্গে মিল নেই তার কোনো পূর্বসূরির। বিস্তারিত জানাবেন নুজহাত কামাল। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপ্রধান হিসেবে যাত্রা শুরু করবেন দ্বিতীয় মেয়াদে এবং এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাড়া জাগানো রাজনৈতিক প্রত্যাবর্তন দেখবে সারা বিশ্ব। সেই 19বিংশ শতাব্দীতে গ্রোভার ক্লিভল্যান্ডের পর 130 বছরে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট। টানা দ্বিতীয় মেয়াদে না জিতলেও পরবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন যিনি। তবে এ পথ সহজ ছিল না মোটেই। আবাসন ব্যবসায়ী থেকে টিভি রিয়েলিটি শোর তারকা, ব্যবসায়ী হিসেবে জটিল মারপ্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই কিনা রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা সত্ত্বেও বাঘা বাঘা নেতাদের হারিয়ে হলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান। 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন 4টি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিলেন ট্রাম্প। সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল বলে দাবি করে শত্রুদের ছুড়ে দিয়েছিলেন প্রতিশোধের হুমকি। জাতি ও ধর্মবিদ্বেষী মন্তব্য আর পদক্ষেপ তো ছিলই,
রাজনৈতিক মতবিরোধীদের যুক্তরাষ্ট্রের ভেতরের শত্রু আখ্যা দিয়ে এবং দেশে সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়ে জনমনে বারবার ছড়িয়েছেন আতঙ্ক। ক্ষমতাসীন অবস্থায় 2020-এর নির্বাচনে পরাজয় মানতে পারেননি, কিছুতেই চাননি বিদায় নিতেও। তাই তো প্রমাণ ছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। ক্ষমতা ছাড়ার আগে দেয়া ভাষণে নজিরবিহীন ও রক্তক্ষয়ী দাঙ্গা উস্কে দেন ক্যাপিটল হিলে মার্কিন পার্লামেন্টের অধিবেশন চলার মধ্যেই। 2021 সালের 6 জানুয়ারির ওই ঘটনায় পরের সপ্তাহেই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ট্রাম্প। ক্ষমতায় থাকাকালীনই মোট দুবার অভিশংসিত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করিয়ে 2016 নির্বাচন অবৈধভাবে প্রভাবিত করার মামলায় 34টি অভিযোগের সবগুলো প্রমাণিত হওয়ায় গেল মে মাসে দোষী সাব্যস্ত হন তিনি। যুক্তরাষ্ট্রে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের এমন ইতিহাসও প্রথম। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করেছেন তিনি। এমনই কাঁটা সংকুল পথ পেরিয়ে দ্বিতীয়বারও হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প, কিন্তু বহু বিতর্ক সঙ্গে নিয়ে। 2024-এর নির্বাচনেও পরাজিত হলে সে ফল মানবেন না বলে সাফ জানিয়েছিলেন আগেই। জানিয়েছিলেন উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক সহিংসতার শঙ্কাও। তিনি ও তার দল রিপাবলিকান পার্টির নেতারা সম্ভাব্য পরাজয় মোকাবিলা করার পথও এঁকে রেখেছিলেন। আবার নির্বাচনে জিতলে ক্যাপিটল হিলে দাঙ্গার মামলায় আটক সমর্থকদের মুক্তি দেওয়ার আশ্বাস, আর বিরোধী ডেমোক্র্যাট শিবিরের সমর্থক, নির্বাচনী কর্মকর্তা, অর্থদাতা, টেক জায়ান্ট গুগলকেও বিচারের মুখোমুখি করবে বলেন হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সংবিধানে এক ব্যক্তির সর্বোচ্চ দুবার প্রেসিডেন্ট হবার বিধান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেও খবরের শিরোনাম হয়েছেন বারবার। এবার হারলে আর নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু বিরোধী পক্ষকে ভোটের মাঠে উড়িয়ে দিয়েই ক্ষমতায় ফিরছেন ট্রাম্প। গত 5 নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রবীণতম প্রেসিডেন্ট প্রার্থী। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বয়সে মাত্র 3.5 বছরের ছোট 78 বছর বয়সী ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারের সময় দুইবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্রথমবার জুলাইয়ে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক জনসভায় তার কান ছিদ্র করে বেরিয়ে যায় গুলি। এরপর সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পেরই একটি গলফ কোর্স থেকে অনুপ্রবেশকারী এক আততায়ীকে অস্ত্রসহ আটক করে নিরাপত্তা কর্মীরা। নিজের ব্যবসায় হোক কিংবা দেশের রাজনীতিতে চুক্তি প্রণয়নে বেশ মুনসিয়ানা রয়েছে ট্রাম্পের, কিন্তু সামগ্রিকভাবে বেশ অস্থির আর খ্যাপাটে হিসেবে তার ভাবমূর্তি বিশ্বজুড়ে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে তাকে ক্ষমতা হস্তান্তর করবেন বিদায়ী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন। 4 বছর আগে যে সৌজন্য তার প্রতি দেখানোর প্রয়োজন বোধ করেননি ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই নিজেদের আখের গুছিয়ে রাখছে ইরান। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির একদিন পরেই গোপন নৌঘাটির খবর দিল দেশটি, যেখানে রয়েছে ক্রুজ মিসাইল বহনকারী অগণিত স্পিডবোট। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। ভূমি থেকে 500 মিটার গভীরে গোপন সুড়ঙ্গে সাজানো সারি সারি স্পিডবোট, যাতে সংরক্ষিত আছে অসংখ্য ক্রুজ মিসাইল। ক্ষণে ক্ষণে টানেল থেকে বের করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে এসব রণতরী। গালফ উপসাগরীয় অঞ্চলে মাটির নিচের বিশাল নৌঘাঁটি থেকে মূলত চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যার ভিডিও ধারণ করে রোববার সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইরান স্টেট টিভি, যেখানে দাবি করা হয়েছে গোপন এই নৌঘাঁটিটি ইরানের। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করতেই সবার চোখ ফাঁকি দিয়ে নতুন এই নৌঘাঁটিটি তৈরি করেছে তেহরান, এমনটাই দাবি ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামির। ইরান স্টেট টেলিভিশনের ওই ভিডিওতে দেখা যায় ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাতশিরিকে সঙ্গে নিয়ে নৌঘাঁটিটি ঘুরে দেখেছেন আইআরজিসি প্রধান।
হঠাৎ কেন তড়িঘড়ি করে একের পর এক শক্তিমত্তার জানান দিচ্ছে ইরান? কেনই বা বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে স্বাক্ষর করেছে ২০ বছর মেয়াদী সামরিক চুক্তি? কি কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাতানজে চালিয়েছে সামরিক মহড়া? গেল কিছুদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বারবার ঘুরে ফিরে আসছে এমন প্রশ্ন। সংশ্লিষ্টদের মতে এর পেছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের বিষয়টি। কেননা ট্রাম্পের শাসন আমলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। তাই হয়তো শত্রুপক্ষের হাত থেকে নিজেদের রক্ষায় আগে ভাগেই প্রস্তুতি সম্পন্ন করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এখন সকাল একটা বিরতি নিচ্ছে, ফিরবো কিছুক্ষণ পর, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। আগুনে পুড়ে ছাই মিরপুর ৬-এর প্রশিকা শাখার বাটা শোরুম। রাত ১২টার দিকে লাগা আগুনে ১.৫ ঘন্টারও বেশি সময়ের পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত জানা যায়নি, তদন্ত শেষে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিস্তারিত থাকছে মিয়া আমিরুলের প্রতিবেদনে। রোববার মধ্যরাত মিরপুর ৬ নম্বরের বাটা শোরুমে আগুন লাগে। দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ১২টার কিছু আগে শোরুমের ভেতর থেকে ধোঁয়া দেখতে পান তারা। শোরুমের যে বাটার যে ব্যানারটা, তো ওই ব্যানার থেকে হালকা ধোঁয়া বেরোতে ছিল। তো ওই অবস্থায় আমরা ওইখানে দাঁড়াইয়া কিছু লোক ছিলাম, তো সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, 999 ফোন দেওয়া হয়। এইখান থেকে আমার মনে হয় এর আগে তো কারেন্টের থেকে শর্ট লাগছিল, আর হেটার থেকে হইতে পারে, আমি তো সরি জানি না। শোরুম কর্তৃপক্ষ বলছে শোরুমটিতে ২.৫ কোটি টাকার মতো মালামাল ছিল, যার পুরোটাই পুড়ে শেষ। যদিও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে বাড়ির মালিক শঙ্কা প্রকাশ করে বলেন, ভবন নিয়ে ঝামেলা চলছে, আগুন লাগানো হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। আমার এখানে ২.৫ কোটি বা তার বেশি প্রোডাক্ট আছে, ফার্নিচার আছে, এখন তো সবই শেষ। এটা এখন আমি বলতে পারি না, আমি এই সামনে ফায়ার সার্ভিসে কাজ দেখতেছি, তারা কাজ করতেছে, কাজ শেষ হোক তারাই বলবে। এখন বুঝতে পারতেছেন এটা কিভাবে লাগছে, কেউ লাগাইছে, কারণ আমাদের একটু ঝামেলা আছে, কেউ লাগাইছে না এটা এমনিই লাগছে বুঝতে পারতেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ৬টি ইউনিটের ১.৫ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভেতরে সরু রাস্তা ও রাবার জাতীয় পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। একটা ৩৫ মিনিটের ভিতরেই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, কিন্তু যেহেতু এখানে জুতার অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল, এবং গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু বেগ পেতে হচ্ছিল, আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। আগুনের সূত্রপাত এখনও আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগের কারণে হইতে পারে আগুনটা, যেহেতু এখানে বিদ্যুৎ চালু অবস্থায় ছিল এবং আমাদের বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে পরবর্তীতে। এর আগেও এই শোরুমটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মিয়া আমিরুল, এখন ঢাকা। নওগাঁর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম। পাইকারি বাজারে প্রকারভেদে ৫ থেকে ৪০ টাকা কেজিতে মিলছে সবজি। এ নিয়ে আরও জানাতে শহরের পৈরু পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন রয়েছে? সাপেন নওগাঁ শীতকালীন শাকসবজি, বিভিন্ন ধরনের শাকসবজিতে আসলে ভরপুর বাজার, আর শাকসবজির সরবরাহ হওয়ার কারণে সব ধরনের সবজির দামই কমেছে, এবং দাম কমে আসার কারণে ক্রেতা বা ভোক্তাদের মাঝে বেশ স্বস্তি বিরাজ করছে। যদি বলি যে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে 40 টাকা কেজি, সেটা হচ্ছে যে করলা, এবং সবচেয়ে কম দামের সবজি মূলা 5 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে, যেখানে আসলে এই বাজারটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়, এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করার জন্য নিয়েছেন, এবং প্রচুর পরিমাণ শাকসবজি আসলে বাজারে সরবরাহ হয়েছে। এখন সবজির দামের কথা যদি বলি, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, টমেটো 32 থেকে 35 টাকা কেজি, পেঁপেও একই দামে বিক্রি হচ্ছে, এবং বেগুন বিক্রি হচ্ছে
20 টাকা কেজি, গাজর 35 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি প্রকারভেদে, এবং ফুলকপি বাঁধাকপি যেগুলো রয়েছে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে 20, 25, 30 টাকা পিস হিসেবে বিক্রি হতো, এখন এটা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা পিস হিসেবে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 14 থেকে 16 টাকা পিস হিসেবে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, এবং পাতা পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, এবং পেঁপে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি। যেহেতু কৃষকরা বলছেন যে সবজির দাম কমে এসেছে এবং উৎপাদন বেশি হচ্ছে, তারা দাম কম হওয়ার কারণে কিছুটা লোকসান গুনতে হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। কারণ প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হওয়ার কারণে এই সবজি রক্ষা করতে গিয়ে তাদেরকে কীটনাশক স্প্রে করতে হচ্ছে, যেহেতু কীটনাশকের দাম বেশি, যার কারণে তাদের কিছুটা লোকসান গুনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে কিছুদিন পর আর দেখা যাচ্ছে যে 20 থেকে 25 দিন পর সবজির উৎপাদন যখন কম হবে তখন দাম কিছুটা বাড়বে এবং তারা লাভবান হবেন বলে জানিয়েছেন। আর যেহেতু এটি পাইকারি বাজার, এই পাইকারি বাজার পাইকারদের কাছ থেকে সবজি কিনে পাশের যে খুচরা বাজার রয়েছে সেখানে খুচরা বাজার থেকে আসলে ভোক্তাদের কাছে এই সবজিগুলো বিক্রি করা হয়ে থাকে। আর পাইকারি বাজারে সবজির দাম দর উঠানামা করলে আসলে খুচরা বাজারের এর একটা প্রভাব পড়ে। সবকিছুতে বলা যায় যে যেহেতু সবজির দাম কম রয়েছে, যার কারণে ক্রেতা বা ভোক্তাদের মাঝে বেশ স্বস্তি বিরাজ করছে এবং তারা অনেকটাই খুশি, কারণ সব ধরনের সবজি কম দামে তারা কিনতে পাচ্ছে। আর এই ছিল আমার কাছে শাকসবজির দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে জলাবদ্ধতায় ডুবে আছে সুনামগঞ্জের 3 উপজেলার মাঠের পর মাঠ। এতে বড় আবাদ করতে পারছেন না প্রায় 20,000 কৃষক। চলতি বছর প্রায় 4,000 হেক্টর জমি অনাবাদে থাকার সংখ্যা তৈরি হয়েছে। লিপসন আহমেদের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের 95টি হাওরের মধ্যে ফসল চাষের জন্য বিখ্যাত পাগনার হাওর, কিন্তু গত 10 বছরে এখানে জলাবদ্ধতা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। ফলে চাষাবাদ করতে পারছেন না স্থানীয় চাষিরা। এই হাওরের কৃষক আক্কাস মিয়া, যার 18 একর জমি এখনো পানির নিচে। এতে এখনো শুরু করতে পারেননি চাষাবাদ। চলতি বছর ফসল আবাদ করতে না পারলে পড়তে হবে আর্থিক সংকটে। পানির কারণে আমরা এই ক্ষেতে চাষ করতে পারতেছি না, ক্ষেত তুলতে পারতেছি না। এইভাবে আসি ডেলি আর এইভাবেই যাই। শুধু আক্কাস মিয়া নয়, সুনামগঞ্জের পাগনার হাওরে প্রায় 15,000 কৃষকের একই অবস্থা। প্রায় 3,000 হেক্টর জমি পানির নিচে থাকায় চাষাবাদ করতে পারছেন না তারা। একই অবস্থা সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলায়। ঋণ নিয়ে পানি নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করলেও পাচ্ছেন না সুফল। জলবদ্ধতা হওয়াতে আমাদের রোয়া অনেক ক্ষতি হয়। মেশিনটা পানি হিঁচতেছি, পানি হিঁচছেও আমরা বের পাইতেছি না, পানি আবার আইয়া পড়ে জায়গা। এই ফসল না করে আমরা এক ফসল কি খাই বাঁচা আমরা। পানি নিষ্কাশনের রাস্তাটা ওইটা যদি খনন করে দেওয়া হইতো আমরা লেগে মনে করেন যে অনেক উপকার হইতো। হাওরের জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলছে কৃষি কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে কানাইখাল নদী খননের জন্য পুনরায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আমরা এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি এখানে পাগনা হওয়ার আর একটা খাল আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বের হচ্ছে। আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলাবদ্ধ জমি, এগুলো 2-3 দিন বিলম্ব হলেও আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে। সুনামগঞ্জে চলতি বছর বোরো আবাদ হয়েছে 2,23,410 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত বোরো ধানের বাজার মূল্য হবে 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। এখন সকালে একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত বিরতির পর, দেখছেন এখন সকাল। সংস্কারের জন্য বন্ধ রয়েছে মোংলার অন্যতম নৌযান চলাচলের ব্যস্ততম কেন্দ্র মামার ঘাট। এতে বিকল্প ঘাট ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের, যাতে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে জানাতে মোংলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন ঘাট সংস্কার হতে কতদিন সময় লাগতে পারে, ঘাট কর্তৃপক্ষ কি বলছেন? শাফিন, আপনি যেটা বললেন আর কি, ঘাট সংস্কারের ব্যাপারে আমাদেরকে উপজেলা কর্তৃপক্ষ যতদূর জানিয়েছে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার।
যেহেতু ঘাটটি দীর্ঘদিন সংস্কারের অভাবে একটু বেশি খারাপের অবস্থায় চলে গিয়েছে, তো এটি আসলে ভালোভাবে করতে হবে, পাইলিং করে করা লাগবে, যেন একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাজেট আসলে তারা ঘাটের কাজ করবে। এই সময় কিন্তু তারা আরেকটা কথা জানিয়েছে যে একটি কাঠের সাঁকো বানানোর চেষ্টা করছে তারা, যেটা দিয়ে বিকল্প পদ্ধতিতে যেটা আসলে যাত্রীরা পারাপার করতে পারে সেটা করার জন্য কিন্তু তারা একটি উদ্যোগ নিচ্ছে খুব শীঘ্রই। এটি আসলে উপজেলা কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। আপনি আমার পেছনে একটু খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু এই যে ঘাটটি, এই যে মোংলা যে পশুর নদীর যে আন্তর্জাতিক ঘষিয়াখালী চ্যানেল আছে, এই নদীর ওপারে কিন্তু মোংলা বন্দর, আমি যেখানে দাঁড়িয়েছি তার ওপারে কিন্তু মোংলা বন্দর অবস্থিত। এই মোংলা বন্দর কেন্দ্রিক যে কলকারখানা, ফ্যাক্টরি এবং ইপিজেড যে গড়ে উঠেছে, তার বেশিরভাগ শ্রমজীবী কর্মজীবী মানুষই কিন্তু এই সকালবেলা এখান থেকে পার হয়, এবং এখন যখন পার হয় এই সময়টা কিন্তু এখানে এত পরিমাণে যাত্রী সমাগম ঘটে, কিন্তু এই ঘাটটি বিকল্প পরিস্থিতিতে প্রতিদিনই কিন্তু ঝুঁকি পোহাতে হচ্ছে এই সাধারণ যাত্রী এবং কর্মজীবীদেরকে। এবং এটির জন্য কিন্তু বহুদিনের মোংলাবাসীর একটি যে আক্ষেপ ছিল যে এই নদীর উপর একটি সেতু করা, এই সেতুটি কিন্তু এখন সময়ের দাবি মাত্র। কিছুদিন আগেও কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এসে পরিদর্শন করে গিয়েছে, এবং খুব শীঘ্রই এই নদীর উপর সেতুর কাজ চালু হবে বলে জানিয়েছে। তো মামারঘাটটি কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু একটু ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকিপূর্ণটার জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ থেকে, এবং তার বিকল্প যে পথটি এই যাত্রী পারাপারের জন্য যে দেওয়া হচ্ছে যে ফেরিঘাটটি, এই ফেরিঘাট কিন্তু এখন ব্যবহার করছে যাত্রীরা, কিন্তু এই ফেরিঘাট থেকে ব্যবহারের জন্য কিন্তু অনেক প্রকার সমস্যায় পোহাতে হচ্ছে। কেননা এই ফেরিঘাটে যখন ফেরি আসে তখন যাত্রী পারাপারের জন্য কিন্তু একটু কিছুক্ষণ বন্ধ থাকে, এবং যখন ভাটা লেগে যায় তখন কিন্তু ট্রলারটি নিচে ট্রলারের যে এটা নিচের দিকে চলে যায়, এবং যাত্রী পারাপারের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ হয়। এবং এই যে সময়টা সকালবেলা এবং বিকালবেলা দুইটার সময়, যে সময় কর্মজীবী মানুষজন কাজের জন্য উদ্দেশ্যে রওনা করে এবং যখন ফেরত আসে, এই টাইমটায় কিন্তু এখানের যাত্রী সমাগম কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আপনি আমার পেছনে একটা খেয়াল করেন, প্রতিদিন এই ঘাট থেকে হাজার হাজার যাত্রী কিন্তু পার হয়, এবং এই সময় যে যাত্রী সমাগম, একটি ট্রলারে যে পরিমাণে যাত্রী যাওয়ার কথা ছিল তার থেকে বেশি পরিমাণে যাত্রী ওঠে, এবং এটি কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বে কিন্তু এই ব্যাপারে কিন্তু এখানে একটি ট্রলার বেশ কিছুবার কিন্তু ট্রলার দুর্ঘটনা ঘটেছে, তেমন হতাহত না হলেও কিন্তু এই যে যাত্রীদের যে যাতায়াত, তারা কিন্তু সবসময়ের জন্য একটি দাবি জানিয়েছে তাদের একটি সুষ্ঠু সমাধান দিতে, এবং এই নদীর উপর একটি ব্রিজ এখন সময়ের দাবি। তো শাফিন, এই ছিল আমার কাছে মোংলা যে মামারঘাটের সংস্কার চলছে তার ফলে যে যাত্রীদের যে দুর্ভোগ হচ্ছে সাময়িক, তার সর্বশেষ তথ্য। সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত হয়েছিলেন মোংলা থেকে। মালয়েশিয়ায় প্রবাসীদের বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণের 7 দিনের কার্যক্রম শেষ হচ্ছে আজ। ভোগান্তি নিরসনে ছুটির দিনে সেবা অব্যাহত রেখেছে হাইকমিশন। নবায়ন করা পাসপোর্ট হাতে পেয়ে খুশি প্রবাসীরা। এদিকে যারা অনলাইনে তথ্য পাচ্ছেন না তাদের সরাসরি হাইকমিশনে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। গেল অক্টোবরে হুট করেই মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয় বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্ট নবায়ন নিয়ে বিপাকে পড়েন প্রায় 28,000 মালয়েশিয়া প্রবাসী। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় প্রবাসীরা। এমন অবস্থায় এমআরপি নবায়নের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আটকে থাকা পাসপোর্টের সিংহভাগ পৌঁছেছে মালয়েশিয়ায়। সাপ্তাহিক ছুটির দিন সহ টানা 7 দিন রাত 10টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। দেরিতে হলেও পাসপোর্ট হাতে পেয়ে সন্তোষ জানিয়েছেন প্রবাসীরাও। আমাদের এমআরপি পাসপোর্টটা আজকে আমি হাতে পেলাম, গত 6 মাস পরে। পাসপোর্টটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। নতুন পাসপোর্ট এখান থেকে সংগ্রহ করে নিয়ে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ ভিসা ছাড়া এদেশে জানেন অবৈধ লোকের কোনো বর্তমানে কাজ নাই। এদিকে এমআরপির আবেদনের সময়সীমা জুন থেকে বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করেছে সরকার। তবে বিদ্যমান শর্ত বাতিল করে এমআরপি অনুযায়ী ই পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। সময়ের হাতে থাকার মধ্যেই আমি আমার পাসপোর্টটা পেয়ে গেছি। হ্যাঁ, আমি অনুরোধ জানাবো বাকি যারা আছেন প্রবাসী তাদেরকেও অনুরোধ জানাবো বা পরামর্শ দেব, আপনারা সময় থাকতে থাকতে আপনাদের পাসপোর্টটা রিনিউ করতে দিয়ে দেন। অনলাইনে যাদের পাসপোর্টের তথ্য পাওয়া যাচ্ছে না তাদেরকে হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। এমআরপির জন্য আবেদন করতে না পেরে ক্ষোভও জানিয়েছেন কেউ কেউ। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। শেষ করবো এখন সকাল, যাবার আগে শিরোনামগুলো আরেকবার।
পাতাল রেলের জন্য পরিষেবা লাইনের কাজে সীমাহীন ভোগান্তি, স্টেশন নির্মাণের আগে বিকল্প রাস্তার আশ্বাস। কষ্ট শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। এরকমই লাগতো 40-45 মিনিটের মতো, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে। বিএসএফ এর সহিংস আচরণে অস্থির সীমান্ত, অভিযোগ স্থানীয়দের। চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চান শিক্ষার্থীরা। রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। খুব দ্রুততার সাথে যেন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। ট্রাম্পের শপথ ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি। অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি, থাকবেন না চীনের প্রেসিডেন্ট। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।